আমার কথায় যুক্তি থাকুক বা না থাকুক, আমি যার হয়ে সওয়াল করছি সে জিতুক বা হারুক, এ বিষয়ে কথা বলার আপনি কেউ নন। এই বিষয়ে কেবল একজনই কথা বলতে পারেন, যিনি ওই আসনে বসে আছেন। আপনি যদি আর একবারও আমাকে এভাবে বলেন, আমি কিন্তু বাধ্য হব আপনার নামে অবমাননার অভিযোগ করতে। আপনি কিছুতেই একজন নারীকে এভাবে অসম্মান করতে পারেন না। ম্যাডাম, কথায় কথায় আপনি যে একজন নারী এই কার্ডটা প্লে করবেন না। এতদিন দরকার হয়নি, কিন্তু এই কার্ডটা যখন আমার কাছে আছে, প্রয়োজনে ব্যবহার করব, তাতে কোনো অন্যায় নেই। আপনি একজন নারীকে অপমান করতে পারেন না। শুধু একজন নারী কেন, কোনো মানুষকে অপমান করার অধিকারই আপনার নেই। কিন্তু তার সঙ্গে একজন নারীকেও যে অপমান করতে পারেন না, এই কথাটা মাথায় রাখবেন। জ্যোতিষ্কবাবু, এবার আপনি আপনার অপরাধী সম্পর্কে যদি কোনো তথ্য থাকে তাহলে দিন, অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন। সরি ইওর অনার, আমি যেই কথায় ছিলাম সেই কথাই বলছি। আমি তাহলে অঙ্কুশ ভাটিয়ার কাছে জানতে চাইবো, উনি প্রত্যেক দিন মেকআপ করে ছদ্মবেশ নিয়ে ওই বাড়ির লোকেদের সঙ্গে মেলামেশা কেন করতেন? কেন উনি এই বাড়িতে এসেছিলেন? ওনার ঠিক কি উদ্দেশ্য ছিল স্যার? উনি তার অনুজ চ্যাটার্জি নন, আর তাদের ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার বিকল্প হিসেবেও তো উনি আসেননি। আপনি যদি অনুমতি দেন স্যার, আমি ওকে কিছু প্রশ্ন করতে পারি। অনুমতি দেওয়া হলো। আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে কি প্রশ্ন করব। আপনি বলুন তো, সেদিন আপনি অনুজ চ্যাটার্জির ছেলের বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলেন কেন? কারণ আমার ওখানে ঢোকার কথা ছিল, তাই। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, উনি নিজের মুখেই বলছেন ওখানে ওনার ঢোকার কথা ছিল, তার মানে উনি প্ল্যান করেই এসেছিলেন। হ্যাঁ, আমরা প্ল্যান করে এসেছিলাম। ইওর অনার, উনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন যে উনি প্ল্যান করেই এসেছিলেন, তাই এখানে আর কোনো বাধা কিন্তু গ্রাহ্য হবে না। তো মিস্টার অঙ্কুশ ভাটিয়া, আপনি একটু পরিষ্কার করে বলবেন আপনার প্ল্যানটা কি ছিল? আমাদের প্ল্যান ছিল ওই বাড়িতে ঢোকার। যেহেতু অনুজ চ্যাটার্জির সঙ্গে আমার একটা চেহারাগত সাদৃশ্য রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে ওই বাড়িতে ঢোকার প্ল্যান ছিল। ঢুকেও পড়েছিলাম, কারণ আমরা জানতাম যে গুড্ডি সরকার অবধি পৌঁছাতে গেলে ওই বাড়িতে ঢোকা খুব ইম্পর্ট্যান্ট। সেটাই আমার কাছে ইনস্ট্রাকশন ছিল, এবং আমার কাছে ইনস্ট্রাকশন ছিল এরপরে গুড্ডি সরকারকে আমাদের টিমে নিয়ে যাওয়ার। যদি সরাসরি গুড্ডি সরকার অবধি পৌঁছাতাম, তাহলে আমাদের প্ল্যান হয়তো সাকসেসফুল নাও হতে পারত। কিন্তু যেহেতু অনুজ চ্যাটার্জির আগের স্ত্রী ছিলেন গুড্ডি সরকার, তাই ওই বাড়ির থ্রু যদি আমরা গুড্ডি সরকার অবধি পৌঁছাতে পারি, তাহলে আমাকে ধরা অনেক বেশি মুশকিল হবে এবং কঠিন হবে। আমার প্ল্যান ঠিকঠাকই যাচ্ছিল এবং সেই মতো এগোচ্ছিলাম। ইওর অনার, অভিযুক্ত নিজেই স্বীকার করছেন যে তিনি অপরাধ করতে এসেছেন, তাহলে আর আমরা কেসটাকে শুধু শুধু টেনে নিয়ে যাব কেন? কারণ একটা কেসের বর্তমান দিয়ে সেই কেসটাকে জাজ করা যায় না। প্রত্যেকটা কেসেরই কিছু পুরনো ইতিহাস থাকে। জন্ম থেকে কেউ অপরাধী হয় না। সে কেন অপরাধী হয়, তার অপরাধী হওয়ার পেছনে ঠিক কি কি কারণ থাকে, তার মধ্যে কতটা অপরাধের বীজ থাকে, কতটা তাকে বাধ্য করা হয় অপরাধগুলো করতে, সেই সব কিছু বিচার করে আমাদের মাননীয় বিচারপতি সিদ্ধান্ত নেন তার চূড়ান্ত শাস্তি ঠিক কি হতে পারে। ইওর অনার, আশা করি আমি ভুল কিছু বলিনি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ইয়েস ইওর অনার। ইওর অনার, এই মেকআপ কিটগুলো উনি ইউজ করতেন নিজেকে অনুজ চ্যাটার্জি হিসেবে প্রমাণ করার জন্য। আমি এগুলো আপনার সামনে পেশ করলাম। আপনার আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো,
এত বছর ধরে আপনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত আছেন, জীবনের বাকি দিনগুলো এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকতে হবে তার তো কোনো মানে ছিল না, তাই না? আপনার কখনো মনে হয়নি যে এই অপরাধ জগতের জীবন থেকে আপনি মুক্তি চান? কি হলো, উত্তর দিন। হ্যাঁ, মনে হয়েছিল। কিন্তু আমি জানতাম যে এই জীবন থেকে আমার কোনো মুক্তি নেই। ম্যাডাম, ভেঙে পড়বেন না ম্যাডাম, যাই হয়ে যাক চোখের জল ফেলবেন না। মনে রাখবেন, সবাই আপনার চোখের জল নয়, আপনার বক্তব্য শুনতে চায়। আপনার বলার উপরে অনেক কিছু নির্ভর করবে। আপনার ছেলে সঠিক বিচার পাবে কি না তা কিন্তু আপনার বক্তব্যের উপরেই নির্ভর করবে। আপনি তো ওর মা, আপনার ছেলেকে আপনার থেকে ভালো আর কেউ চেনে না। আর যারা আপনার ছেলেকে ওই জীবনের দিকে ঠেলে দিয়েছে তাদের উপর আপনার রাগ হয় না? আজই কিন্তু আপনার সবটা বলার সময়। আর কখনো এমন সুযোগ পাবেন কিনা জানি না। আপনি আজ আপনার কথা বলবেন, আপনার উপরে সবটা নির্ভর করছে। শক্ত করুন নিজেকে, ভাঙবেন না। বিচারপতি যিনি আছেন তিনিও তো একজন সন্তান, আপনারই মতো একজন মায়ের সন্তান। তিনি নিশ্চয়ই একজন মায়ের দুঃখ বুঝতে পারবেন। বলবো, সব বলবো। আপনি আমার পরিবারের কেউ না হয়েও যেভাবে আমাদের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমি আর আমার পরিবার সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতার কথা বলবেন না, এখানে কৃতজ্ঞতার কিছু নেই। আপনি শুধু একটু নিজেকে তৈরি করুন। দেখুন, উল্টো দিকের যিনি অ্যাডভোকেট আছেন আপনাকে কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করেই যাবে, নানান রকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে। আপনি শুধু একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার কথাই বলবেন, বিভ্রান্ত হবেন না। যা বলবেন ভেবে চিনতে বলবেন। আপনি শুধু এটুকু জানবেন, আপনি ছাড়া আপনার ছেলের আর কেউ নেই। আশা করি আমার কথাগুলো আপনার মনে থাকবে। মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। সারাটা জীবন আমি আমার ছেলেটার জন্য তো কিচ্ছু করতে পারিনি, অথচ সে কাছে থেকে দূরে থেকে সব সময় সাহায্য করে গেছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ কথা মা হয়ে আমি কি করে ভুলি? জানেন, আজ আমার পরিবার উচ্চবিত্ত পরিবার বলে গণ্য হয়, কিন্তু সব কিছু আজকে আমার বড় ছেলের অর্থের বিনিময়ে, বড় ছেলের চেষ্টার বিনিময়ে। সবার সমস্ত দায় মাথায় নিয়ে আমার সেই বড় ছেলে আজ যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার পাশে দাঁড়াবার কেউ নেই, তার হয়ে কথা বলার কেউ নেই। আমাকে তো থাকতে হবে, বলুন। আমি তো মা। কাঁদবেন না, চোখে জল ফেলবেন না। আর সত্যি কথা বলতে কি, আমার তো হারানোর কিছু নেই, তাই আমি সব কথা বলবো। আমি সব রকম ভাবে চেষ্টা করে যাব আমার ছেলেটাকে বাঁচানোর। বড্ড কষ্ট, জানেন, বুকের মধ্যে বড্ড কষ্ট। আজ সবাই আমাদের বাড়ি ঘর, আমার ছেলেদের সাফল্য এসব দেখে আমাকে বলে আমি নাকি রত্নগর্ভা।
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার গর্বের যে সেরা রত্ন তাকে আমি কোনোদিন কারোর সামনে আনতে পারিনি। আর সে বেচারা সমস্ত সময় আড়ালে থেকেছে, পালিয়ে পালিয়ে বেরিয়েছে শুধুমাত্র আমার সংসারটাকে বাঁচানোর জন্য। তাই তার কষ্টের বিনিময়ে, তার ঘাম রক্তের বিনিময়ে আজ যে আমার পরিবারের এত নাম যশ খ্যাতি, সে কথা সবাই ভুলে গেল, আমি বলতে পারিনি।